হাই। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে গল্প করব গ্রেট রাশিয়ান স্টোরিজ এই বইটাকে নিয়ে। এই বইটা এই বছরের বইমেলা থেকে আমি পারচেস করেছিলাম, প্রজাপতি স্টল থেকে। আর এই বইটার প্রিন্টেড প্রাইস হলো 150, আমি আই থিঙ্ক কিনেছিলাম 130 আর 140 অ্যারাউন্ড এরকম কিছু হবে। আর এবারেতে চলে আসি, এই বইটা আমি কেন পারচেস করেছিলাম, কারণ এর আগে আমি রাশিয়ান রাইটার্সদের কোনো লেখাই পড়িনি। তো এই বইটা দিয়ে আমি রাশিয়ান রাইটার্সদের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করাতে চেয়েছিলাম। আর এই বইয়ের কভারটা দেখে যদি তোমরা কেউ ভাবো যেটা খুব ড্রিমি, বইয়ের গল্পগুলো হয়তো প্রচণ্ডই ড্রিমি হবে, সেটা একেবারেতেই নয়। সিরিয়াসলি আমি ভেবেছিলাম, তোমরা কেউ হয়তো নাও ভাবতে পারো, বাট আমি এরকম সিরিয়াসলি ভেবেছিলাম যে বা কভারটা এত ড্রিমি, ভেতরের গল্পগুলো না কতই বেশি ড্রিমি হবে। বাট সিরিয়াসলি ইনস্ট্যান্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ভেতরের গল্পগুলো একেবারেতেই ড্রিমি নয়, বাট ভেতরের গল্পগুলো মানে বেশ কয়েকটা গল্প আমার তো পড়ে বেশ ভালো লেগেছে। রাশিয়ান লেজেন্ডারি রাইটার্সদের দ্বারা এই গল্পগুলো লেখা হয়েছে। আর সব থেকে যেটা অদ্ভুত ব্যাপার, রিয়েলিজম যে কতটা বেশি ডার্ক হতে পারে এই গল্পগুলো পড়লে সেটা খুবই ভালোভাবে আমরা বুঝতে পারবো। এই বইটাতে টোটাল 20খানা রাশিয়ান শর্ট স্টোরিজ রয়েছে। সো চলো শুরু করা যাক যে এই বইয়ের কোন কোন গল্পগুলো আমার বেশ ভালো লেগেছে, সেই গল্পগুলো নিয়ে আমি তোমাদের সাথে এখন ডিসকাস করবো। সো এই বইয়ের প্রথম গল্পের নাম হলো দ্য ডিস্ট্রিক্ট ডক্টর, এবং এই গল্পটাও কিন্তু বেশ ডার্ক, বেশ গথিক, আর হিউম্যান সাইকোলজির একটা আলাদাই ডার্ক সাইডকে এক্সপ্লোর করেছেন, একটা অবসেশনকে এক্সপ্লোর করেছেন। রাইটারের নাম হলো ইভান তুর্জেনেভ। এবং এই স্টোরিটাতে আমরা একজন ডিস্ট্রিক্ট ডক্টরকে দেখতে পাই, যিনি একদিন একজন পেশেন্টকে দেখতে যান, এবং সেই পেশেন্টটাকে দেখতে গিয়ে ওনার ওই পেশেন্টটাকে এতটাই সুন্দরী লাগে যে সে তাদেরই বাড়িতে থাকে এবং বলেন যে আমি এই পেশেন্টকে 24 আওয়ার্স দেখাশোনা করে সুস্থ করে তুলবো। কিন্তু যখন দেখাশোনা করবার পরেও সেই পেশেন্ট সুস্থ হচ্ছে না, তখন কিন্তু উনি অন্য কোনো ডক্টরের কাছে সেই পেশেন্টকে রেফারও করছেন না, কারণ ওনার ওই পেশেন্টের প্রতি ভালোবাসা বা অবসেশন সেটা এতটাই বেড়ে যায়। ওনার মানে পেশেন্টের ফ্যামিলিকেও উনি মিথ্যে আশা দিতে থাকেন যে না পেশেন্ট বেঁচে যাবে, তারাও একটা মিথ্যে ফলস হোপে বাঁচতে থাকে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশেন্টকে তো উনি বাঁচাতে পারলেন না। আর যেটা আরও বেশি ডার্ক, পরবর্তীকালে মানে আমি অনেকদিন আগে গল্পটা পড়েছিলাম, বাট আমার স্টিল এই জায়গাটা হালকাভাবে মনে আছে যে উনি যখন কাউকে বিয়ে করেছিলেন, বিয়েটাও করেছিলেন একজন মানে রোগগ্রস্ত মানুষকে, মানে একজন রুগী মহিলাকে, যিনি খুবই অসুস্থ থাকেন বেসিক্যালি। আই মাইট সাউন্ড সো হার্শ, বাট আমি না মানে এরকম রোগগ্রস্ত, আমি ওয়ার্ডটা ঠিক জানি না, মানে একজন রুগী মহিলাকে উনি বিয়ে করেছিলেন এবং উনি আগেন ওনার ওরম টেক কেয়ার করতেন। সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে হ্যাঁ ভাই, অবসেশন ভালো জিনিস নয়। হ্যাঁ, হয়তো ভালোবাসা ইজ গুড, অবসেশন ইজ এ ভেরি ডিফারেন্ট থিং। ভালোবাসলে হয়তো মানুষ এই অবসেশনটাকে পেরিয়ে যেতে পারতো, আর এই অবসেশনটা মানুষের ক্ষেত্রে হয়তো খুবই খারাপ, ভালো নয়। কোনো মানুষের প্রতি এতটা অবসেসড হয়ে যাওয়া যে তাকে অন্য কোনো ডক্টরের কাছে রেফারই করবো না বা পাঠাবো না, তো এটাকে আমরা অনেক সিচুয়েশনেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লিঙ্ক করাতে পারি নিজেদের চিন্তাভাবনার দ্বারা। বাট ঠিক আছে, এটা হলো ফার্স্ট একটা গল্প যেটা আমার পড়ে বেশ ভালো লেগেছিল, মানে ডার্ক ওয়েতে ভালো লেগেছিল। এইবারে চলে আসি সেকেন্ড যেই গল্পটা পড়ে আমার বেশ ভালো লেগেছিল। সো সেকেন্ড গল্পটার নাম হলো দ্য ডার্লিং। আর এই গল্পটা একটা মারাত্মক সাইকোলজিক্যাল রোলার কোস্টারের মতন। এখানে আমরা অনেকটা ডার্ক সাইকোলজিকে দেখবো, এক্সপিরিয়েন্স করব। এখানে যে ডার্লিং হিসাবে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, উনি একজন মহিলা এবং যেই মানুষটা লাইফেতে দাঁড়িয়ে একাকিত্বকে মেনে নিতে পারেন না। অন দি আদার হ্যান্ড, উনি প্রথমে যাকে বিয়ে করলেন তিনি অ্যাক্টিং লাইনের সাথে যুক্ত ছিলেন, থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। তখন এই যে ডার্লিংয়ের ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, সে কিন্তু সেই মানুষটার হবিটাকে সামহাও নিজের হবি বানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। যখন ওনার ফার্স্ট হাজব্যান্ড মারা যান, যখন ওনার সেকেন্ড হাজব্যান্ড ওনার লাইফে আসে, বেসিক্যালি এখানে যে ডার্লিংয়ের ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, উনি খুবই অপরূপা সুন্দরী এবং সমাজে সবাই ওনাকে খুব পছন্দ করেন, আর পছন্দ করেই ওনাকে কিন্তু দ্য ডার্লিং বলে ডাকা হতো। সো সেকেন্ড ম্যারেজটা যখন উনি করলেন, সেকেন্ড যাকে বিয়ে করেন উনি একজন বিজনেসম্যান ছিলেন। তো ওনার যে বিজনেস আইডিওলজিসগুলো ছিল, সেই আইডিওলজিসগুলোকেও সামহাও উনি নিজের ভেতরে আনতে থাকেন। পরবর্তীকালে উনিও মারা যান, আর আবার দ্য ডার্লিং একাকিত্বতে ফিরে যায়।
আর এবারে আমরা দেখছি কি যেই সমাজ একটা টাইমে ওনাকে এত ভালোবাসতো, সেই সমাজের সাথেও কিন্তু উনি খুব একটা মিশে উঠতে পারছেন না, বা সেই সমাজ এখন হয়তো তাকে আর অতটাও ডার্লিং মনে করছে না। তো এটা কিন্তু লেখক কোথাও লিখছে না, এটা পড়ে বুঝতে হবে। আর উনি একাকিত্বেতে ডুবে যাচ্ছেন। উনি যে সেকেন্ড হাজব্যান্ডকে বিয়ে করেছিলেন, ওনার কাছে অনেক টাকা ছিল, ওনার বাড়িটা একটা বড় ম্যানশনের মতন ছিল, আর উনি সেই ম্যানশনেতে দিন রাত থাকতেন এবং একাকিত্বেতে ভুগতেন। পরবর্তীকালে ওনার একজন ডক্টরের সাথে, ওনার বাড়ির পাশে থাকতো একজন ডক্টরের সাথে অ্যাফেয়ার হয়, এবং তার কিছুদিন বাদে সেই ডক্টরটা ওই জায়গাটা ছেড়ে চলে যায় তার পরিবার সমেত। পরবর্তীকালে যখন অনেকটা সময় কেটে গেছে, উনি অনেকদিন একাকিত্বের মধ্যে বেঁচে নিয়েছেন, সেই সময় একটা চিঠি আসে সেই ডক্টরটার কাছ থেকে যার সাথে ওনার অ্যাফেয়ার ছিল। তিনি বলেন যে আমার মানে বাচ্চা যে ছেলেটা রয়েছে তাকে কয়েকদিন তোমার বাড়িতে রাখবো, এবং আমি আর আমার ওয়াইফও যাবো। সো যেমন বলা তেমনি কাজ, দ্য ডার্লিং যিনি ছিলেন উনি তো খুবই এক্সাইটেড হয়ে যান যে ফাইনালি বাড়িতে লোকজন আসবে, যেটা কিনা খুবই ভালো কথা। সো ফাইনালি যখন তারা আসে ফ্যামিলিটা, তারা তাদের বাচ্চাটাকে শুধুমাত্র ডার্লিংয়ের কাছে রেখে বাকি দুজনে ভ্যানিশ হয়ে যায়, আর বলে যে পরবর্তীকালে এসে বাচ্চাটাকে নিয়ে যাব। তো যতদিন সেই বাচ্চাটা ডার্লিংয়ের কাছে থাকে, সেই বাচ্চাটা টেক কেয়ার করা, সেই বাচ্চাটা খেলো কি না, কখন সে স্কুলে যাবে, স্কুল অবধি তাকে ছাড়তে যাওয়া, এই সমস্ত ব্যাটারগুলোতে সে ব্যস্ত হয়ে যেতে থাকে, ঠিক আছে। আর পরবর্তীকালে আবার একটা চিঠি আসে, যেই চিঠিটাতে লেখা থাকে যে কিছুদিন বাদে তার মা বাবা তাকে নিতে আসবে, বাট সেই সময়টাতে দাঁড়িয়ে একটা খুবই অদ্ভুত রকমের জিনিস হয়। মানে যখন স্টোরিটার এন্ডিং, সেই এন্ডিংটা যা ডার্ক আমার লেগেছে, সিরিয়াসলি আমি ওই এন্ডিংটা তোমাদেরকে এক্সপ্লেন করতে চাই না, করতে হয়তো পারবো না। আর আমি বলবো তোমরা ওই স্টোরিটাকে পারলে একবার পড়ে নিও, তোমরা তোমাদের মতো ইন্টারপ্রেট করো। স্টোরিটার ভেতরে অনেক 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 বেশি লেয়ার রয়েছে, বাট হ্যাঁ স্টোরিটা তখনই পড়ো যখন তোমরা কিছু ডার্ক, একেবারেতে ডার্ক গথিক এই সমস্ত জিনিস পড়তে টড়তে চাও, আদারওয়াইজ পড়ার দরকার নেই। বাট আমি তবুও বলবো কখনো সময় বার করে চাইলে ডেফিনেটলি গিভ ইট আ শট। আর থার্ড যেই গল্পটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব, সেই গল্পটার নাম হলো হাইড অ্যান্ড সিক বাই ফিওডোর সোলোগাভ। আর এই গল্পটা একটা অদ্ভুত রকমের ডার্ক রিয়েলিস্টিক টাইপসের গল্প, যেটা সমাজের হয়তো অনেক ডার্ক সাইডকে এক্সপ্লোর করছে, তাও কয়েকটা পাতার মাধ্যমে। আর এই গল্পটা এমন একটা গল্প, আমি এক্সপ্লেন করলে যতটা না ভালো লাগবে, এই গল্পটা কিন্তু পড়লে এই গল্পের যে গথিক ব্যাপারটা রয়েছে সেটা তোমরা বেশি করে ফিল করতে পারবে, নিজেদের থেকে ইন্টারপ্রেটও করতে পারবে। যাই হোক, আমি হালকা করে একটা প্লট খালি তোমাদেরকে বলে দিই, আর বেশি কথা বললে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। সো এখানেতে আমরা একটা হাজব্যান্ড ওয়াইফকে দেখতে পাই, এবং ওয়াইফের কর্তব্য পালন করছে, হাজব্যান্ডের মতন চলছে। ছোটবেলার থেকে সমাজে হয়তো মেয়েদেরকে এরমভাবেই শেখানো হয় যে তুমি একদিন পরের বাড়িতে চলে যাবে এবং সেই বাড়িটাই তোমার নিজের বাড়ি হয়ে যাবে, সেটাকেই তোমার দুনিয়া বানাতে হবে। কিন্তু উনি নিজের হাজব্যান্ডের থেকে সেরকমভাবে হয়তো অ্যাটেনশন পেতেন না, তাই জন্য ওনার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মিষ্টি মেয়ে ছিল, যেই মেয়েটাকে উনি পাগলের মতো ভালোবাসতেন, ঠিক আছে। আর ওই বাচ্চা মেয়েটা সবসময় ওই বড় বাড়িটাতে ঘুরে ঘুরে ছুটে ছুটে হাইড অ্যান্ড সিক খেলতো। তো একদিন বেসিক্যালি কি হয়, ওনার বাড়ি যে কাজের লোক থাকে সে সেই ভদ্রমহিলাকে বলে যে এত বেশি হাইড অ্যান্ড সিক খেলো না। একটা অদ্ভুত ডার্ক ব্যাপার। তখন তার মা বলে কেন আমি খেলবো না হাইড অ্যান্ড সিক, আমার মেয়েটা খেলতে ভালো লাগে তাই আমি খেলবো হাইড অ্যান্ড সিক। সো যেমন বলা তেমনি কাজ, হাইড অ্যান্ড সিক খেলতেই থাকে। আর পরবর্তীকালে একদিন ওই মেয়েটার খুব অসুখ হয়, বাচ্চা মেয়েটার, এবং বাচ্চা মেয়েটা মারা যায়। আর এন্ডিংয়ের যে ইন্টারপ্রিটেশনটা রয়েছে, সেই ইন্টারপ্রিটেশনটাকে সুন্দরভাবে বুঝে উঠবার জন্য তোমাদেরকে কিন্তু এই গল্পটা জেনুইনলি পড়ে দেখতে হবে, কারণ গল্পগুলো ঠিক এরকমভাবেই লেখা হয়েছে। সো যাই হোক, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দ্যাটস ইট ফর টুডে, বাই।